পড়ছিলাম প্রণয়ের রূপকথা, কলমে ফাতেমা তুজ, পর্ব সংখ্যা ৭৭। সকাল হতেই দীপ্রর ঘুম ভেঙে গিয়েছে। এদিকে কুহুর ঘুম কাটছেই না। কাটবো কেমন করে? মেয়েটি ঘুমোলোই তো কিছু সময় আগে। ও সারা রাত দীপ্রর দিকে চেয়েছিল, দেখছিল মানুষটার মুখের গড়ন, সরু নাক, মারাত্মক ঠোঁট। এসব দেখে দেখে ওর আর ঘুম হলো কোথায়? এখন তাই উঠতেই পারছে না। দীপ্রর গলা এমনভাবে জড়িয়ে আছে যে দীপ্র নিজেও পারছে না ছাড়াতে। এদিকে খানিক বাদেই মিটিং আছে। দীপ্র দু হাতে মেয়েটিকে আগলে ধরে ডাকলো, কুহু, উঠতে হবে এখন। ঘুমো ঘুমো ভাবে বলল মেয়েটি। ওর মুখটা দীপ্রর গলার কাছে, গভীরভাবে ডুবে আছে। নিঃশ্বাসগুলো পড়ছে ছেলেটির গলায়। দীপ্রর উন্মুক্ত শরীরে তা আরও বেশি মোহ তৈরি করছে। দীপ্রর হাত মেয়েটির পিঠে থেকে ঘাড়ে এসে আটকায়। উন্মুক্ত ঘাড়ে হাত ছুঁয়ে বলে, উঠতেই হবে জান, একদমই সময় নেই। কুহুকে দু হাতে চেপে ধরেই শোয়া থেকে উঠে বসে দীপ্র। মেয়েটি প্রায় ওর কোলেই এসে পড়েছে, এখনও গলা ছাড়েনি, মুখটাও বুকে লুকানো। দীপ্র আর পারে না। এমন করলেও নিজেও যে নিয়ন্ত্রণে থাকবে না। এই মেয়েটিকে যতই ভালোবাসে ওর তো কমই লাগে। দীপ্র দম ফেলে। মেয়েটির গায়ে ওর শার্ট, ঢিলে ঢালা শার্টে আরও বেশি আকর্ষণ দিচ্ছে। এদিকে ঘড়ির কাঁটা কানে এসে হুঙ্কার তুলে। দীপ্র নিজের লাগাম টানে। কুহুকে ওভাবেই কোলে নিয়ে সোজা চলে যায় শাওয়ারে। দীপ্র তৈরি হচ্ছে। কুহু বসা বিছানার ওপর। ও একটু বেশি বাচ্চা হয়ে গেছে আজ। নড়াচড়া নেই, কোনো তাড়াহুড়ো নেই, একদম বাচ্চাদের মতন বসা। চুলগুলো পুরো শুকায়নি। দীপ্র হেয়ার ড্রায়ার তুলে দিয়ে বলল, চুল শুকিয়ে নে, এখনও শীত যায়নি, ঠান্ডা লেগে যাবে। কুহু কথা বলে না, ওভাবেই থাকে। দীপ্র আর চোখে দেখে, ভ্রু কুঞ্চিত করে। কুহু এবার উঠে আসে। ছোট ছোট কদমে এসে দাঁড়ায় দীপ্রর কাছে। ফট করে ছেলেটির পেট জড়িয়ে ধরে। দীপ্র কি বলবে বুঝে না, না গেলে হয় না। দীপ্রর এত অসহায় লাগছে। ও কি করবে? এসেছে তো কাজে, কাজ না করলেও যে চলবে না। ওর মনটা খারাপ। ওর মনটা এটাকে দীপ্র বিজনেস মিটিং নয়, বরং হানিমুনের অনুরূপ ভেবে নিয়েছে। তাই তো ছাড়তে চায় না মন। দীপ্র আদরে হাতে মাথায় হাত বোলায়, থুতনি ঠেকিয়ে বলে, এটা তো হানিমুন নয় রে বোকা, এখন তো কাজ করতেই হবে। কথা দিচ্ছি তোকে, যখন আমরা হানিমুনে আসব তখন তোকে ছাড়া আর কোনো দিকে যাব না, একদমই না। কুহুকে মেনে নিতে হয়। হুট করে মেয়েটির মন কেমন যেন হয়ে গিয়েছে। ভয় ডর লজ্জা সব পালিয়েছে। দীপ্র ওর গাল ছয়, বলে, সন্ধ্যায় বের হব, ততক্ষণ রেস্ট নে, আশেপাশে বের হওয়ার দরকার নেই, কিছু দরকার হলে কল করে নিবি, ঠিক আছে? আচ্ছা, ব্যাস এইটুকুই ওর জবাব। ও আর কিছু বলে না। দীপ্র বুঝে মেয়েটির মন মানছে না, তবে ওর আর সান্ত্বনা দেয় না, বরং বেরিয়ে আসে, যাতে করে কাজের ক্ষতি না ঘটে। দুপুরের দিকে কুহুর নাম্বারে কল এলো। কল করেছে রাত্রিপো। রিসিভ করতেই ওপাশ থেকে রাত্রি বলে, হায় আল্লাহ, এত ব্লাশ করছিস কেন? কুহু সামান্য তোতলায়, নজর ফিরিয়ে বলে, এই যা, এত বেশি বলো কেন রাত্রিপো? এখন তো বেশিই বলছি। আপনি ব্লাশ করবেন আর বলতে পারবো না আমি? ধ্যাত, তুমিও না, আমিও কি, দেখেই কিন্তু বুঝতে পারছি। কি? এই যে গত রাতে আপনাদের মধ্যরাত গিয়েছে। কুহু লজ্জায় লাল হয়ে যায়। রাত্রি হাসে, বলে, তখন তো খুব ভাব নিলি, যেতে চাইলি না। আমি কতটা লড়াই করলাম বলতো। সত্যি রাত্রির অবদানের শেষ নেই। কুহুর নারাজিতে বড়রা প্রায় সম্মতি দিয়েই দিয়েছিল। রাত্রি যে কিভাবে কি ম্যানেজ করলো। ও আসলে চাচ্ছিল দুজনে একটু একসাথে ঘুরে আসুক। যা সময় যাচ্ছে, কখন আবার কি হবে তার ঠিকানা নেই। দেখা যাবে বিয়ের আয়োজনেও কোনো গণ্ডগোল হয়ে আছে। রাত্রি আজকাল খুব ভয় পায়। দুবোন বেশ কিছু সময় গল্প করে। কুহুর চোখ মুখ গাল সব কেমন সুখ সুখ। ফোনের এপাশ থেকেও রাত্রি দেখতে পায় মেয়েটির সমস্ত শরীরে গতরাতের ভালোবাসা মিশে আছে। আসলে মানুষটা যখন ভালোবাসার হয়, তখন তার ভালোবাসা দেওয়ার প্রক্রিয়া যেমনই হোক, যতটা কষ্টেরই হোক, তা কেমন যেন সুখে বদলে যায়। রাত্রি বুক ভরে দম নেয়। অরণ্য ভালোবাসার ক্ষেত্রে মারাত্মক, তবে রাত্রির নিকট তা কখনোই কষ্টের হয় না, বরং সবটা সুখের লাগে। কিন্তু আজ যদি অরণ্যর জায়গায় অন্য কেউ হতো, রাত্রি আর ভাবতে পারে না। ওর শরীর কেঁপে ওঠে। ও অন্যমনস্ক হয়ে যায়। কুহু খেয়াল করে, ডাকে, এই রাত্রিপো। ধ্যান ফেরে ওর। ও পুনরায় বলে, শুনছি তো। মনে হলো কোথাও যেন হারালে। রাত্রি একটু সময় নেয়, তারপর বলে, একটা বিষয় মনে এলো। কি বলো তো? আজ যদি অরণ্যর সাথে আমার বিয়ে না হতো, যদি রাগীব আমার স্বামী হতো, তবে আমি কিভাবে সব মেনে নিতাম? রাত্রির কথাগুলো কুহু বুঝতে পারে। হয়তো তখন পরিস্থিতি অন্য হতো। তিন কবুলের বড় জোর।
এটা সব কিছু বদলে দেয়। ওরা দুজন পুনরায় কথা বলতে থাকে। কণা এত সময় দরজার কাছেই দাঁড়িয়েছিল। রাত্রের কথাগুলোও শুনেছে। ওর খুব শরীর খারাপ লাগছে। সত্যিই তো, যদি রাগীবের সাথে রাত্রিপর বিয়ে হয়ে যেত, তখন কণা কি করত? কণা যে তখন মরে যেত, একদম মরেই যেত। আজ বিকেলেই ফিরে এসেছে ববিতা। ওনার সাথে এসেছে সাগরও। এসেই সে বেশ একটা ভাব নিয়ে দাঁড়ালো। এদিক সেদিক উকি দিতে লাগলো। ববিতা ভ্রু কুঞ্চিত করে দেখছিলেন। এবার কাছে এসে দাঁড়ালেন। সাগরের ধ্যান ফিরতেই ও চমকে পিছিয়ে গেল। কি? দাঁত কেলিয়ে হাসল সাগর। তারপরই বলল, না মানে, শুনলাম জেসমিন আইছে। হ্যাঁ তো, একটু দেখা করতাম আর কি। কতদিন হয় না দেখি না ওরে। কেন, ও না তোর প্রেমিকা হয়? হ, প্রেমিকা হইতো, এখন আর প্রেমিকা না। ববিতার ভ্রু তখনও কুচকে। সাগরই বলল, আগে তো গিফট দিতে পারতাম, এখন তো পারি না, তাই ব্রেকআপ কইরা ফেলছে। ববিতা আশ্চর্য হয়ে পড়লেন। বললেন, এটা আবার কেমন প্রেম? ও তো তোরে ভালোই বাসে নাই, উপহারের লোভে সম্পর্কে ছিল। সাগরের মুখটা শুকনো হয়ে গেল। ও বলল, প্রেম তো উপহার ছাড়া হয় না কাকি। কে বলল হয় না? শোন, সম্পর্ক কখনো উপহারে টিকে না, টিকে থাকে ভরসায়, ভালোবাসায়। সাগর শুনল মন দিয়ে। তারপর বিড়বিড় করে বলল, ঠিক কথা কাকি, শালির বেডি আমারে না, গিফটের সাথে প্রেম করছে। ওরে আমি 2 পয়সা দিয়েও আর জিগামো না। পরীর মতন মাইয়া বউ বানামো। ও যদি জেসমিন হয় তবে আমার বউ হইব গোলাপ।